আসসালামু আলাইকুম। আজ 12 আগস্ট 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিমানে ঘাপটি মেরে আছে গুপ্তচক্র, যে কোনো সময় ভয়াবহ ঘটনার আশঙ্কা। নতুন চক্রান্তের চাল দিলেন জেডাই খান পান্না। ইরানের কৌশলে বিপাকে ইসরায়েল। এবার বিস্তারিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সরকারি বিমান সংস্থাটির ফ্লাইট অপারেশনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল থাকায় তাদের এই অসন্তোষ। গত রোববার 20 জন পাইলটের একটি প্রতিনিধি দল বিমান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাদের 5 আগস্টের আগে বহালদের অবিলম্বে ফ্লাইট অপারেশনের ম্যানেজমেন্টের পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন। বিমানের বোর্ডের মেম্বার কর্নেল শাহরিয়ার ও বিমানের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে অভিযোগ জানান তারা। পাইলটদের দাবি, দ্রুত ফ্লাইট অপারেশন বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং ম্যানেজমেন্টের পদ থেকে ফ্যাসিবাদীদের দ্রুত সরিয়ে যোগ্য ম্যানেজমেন্ট বসাতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের একজন সদস্য বলেন, গত 15 বছর ধরে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা ফ্লাইট অপারেশনে রাজত্ব করে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ডেপুটি চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন তাপস, চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন, পরিচালক ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন তাসমিন দোজা, চিফ অব সেফটি ক্যাপ্টেন এনাম, ডেপুটি চিফ অব শিডিউলিং ক্যাপ্টেন মইনুল, ডেপুটি চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন সুমাইলা এবং ডেপুটি চিফ অব সেফটি ক্যাপ্টেন ইন্তেখাব দিনার। বিমানের একজন পাইলট জানান, ক্যাপ্টেন ইশতিয়াকের বাবা বিমানের সাবেক পাইলট ক্যাপ্টেন মনোয়ার। শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার ক্যালেন্ডার রয়েছে। 2023 সালের বিমানের ক্যালেন্ডারে তার ছবি শেখ মুজিবের সঙ্গে ছাপা হয়। এ সময় বিমানের প্রধান ভবনের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের সঙ্গে ক্যাপ্টেন মনোয়ারের ব্যানারও দেখা যায়। তিনি শেখ রেহানার সঙ্গে 28টি ভিভিআইপি ফ্লাইট করেছেন। শেখ রেহানার সঙ্গে তিনি 2024 সালের 4 আগস্টের ফ্লাইটও ক্যাপ্টেন হিসেবে পরিচালনা করেন। এরপরও তারা বিমানের ফ্লাইট অপারেশনের ম্যানেজমেন্টে রয়েছেন। ওই পাইলট জানিয়েছেন, ক্যাপ্টেন তাপস ক্যাপ্টেন সাহাবের ছেলে। ক্যাপ্টেন সাহাব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে গালিগালাজ করেন। তারাই এখনও বিমান চালাচ্ছেন। গত 15 বছর যেসব স্বৈরাচারের দোসররা ঘুরে ফিরেছিল, তারা এখনও 5 আগস্টের পর বিমানের ম্যানেজমেন্টে রয়েছেন। এটি নিয়ে চরম অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে। এদিকে গত রোববার বলাকায় পাইলটরা এর প্রতিবাদ করতে যান। এই ধারার কেন পরিবর্তন হচ্ছে না সেটি নিয়ে অসন্তোষের এক পর্যায়ে তারা বাপার বর্তমান সভাপতি ক্যাপ্টেন বাসিত মাহতাবকে বিষয়টি জানান। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না দেখে তারা সরাসরি বিমানের প্রধান নির্বাহী ও বিমান বোর্ডের মেম্বার কর্নেল শাহরিয়ারের শরণাপন্ন হন। বাপার একজন সদস্য আমার দেশকে বলেন, ইশতিয়াকের স্ত্রী ক্যাপ্টেন শাহানা আগে স্বেচ্ছায় বিমান ছেড়ে চলে যান। এরপর সম্প্রতি কোনো সার্কুলার ছাড়া তাকে আবার বিমানে পুনর্বহাল করা হয়েছে। বর্তমানে তিনি বোয়িং 777-এর সিমুলেটরে আছেন। নিয়ম কানুনের তোয়াক্কা না করে তাকে সিমুলেটরে পাঠানো হয়েছে। এর আগে 2022 সালের দিকে বিমান অভিজ্ঞ পাইলট নিয়োগের বিজ্ঞাপন দিলে তখন ক্যাপ্টেন শাহানা অংশ নিলেও নির্দিষ্ট আওয়ার না থাকার কারণে তখন তাকে নেওয়া হয় না। পরে PIL মামলা করলে পুরো নিয়োগ পরীক্ষাটি স্থগিত করে দেয়। ফ্লাইট অপারেশন ম্যানেজমেন্ট পাইলটদের ওপর সবসময় ছড়ি ঘুরায় মন্তব্য করে একজন পাইলট বলেন, তাদের কথা না শুনলে প্রমোশন হয় না, ট্রেনিংয়ে পাঠানো হয় না, এমনকি ফ্লাইটও দেওয়া হয় না। অনেক পাইলট এ কারণে বিমান ছেড়ে অন্য এয়ারলাইন্সে চলে যাচ্ছেন। বিমানের প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান এই মুহূর্তে দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিমানের জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান আমার দেশকে বলেন, বিষয়টি আমি অবগত নই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এ আবেদন করেন। তবে আইনজীবী জেডাই খান পান্নার আবেদনের পর ট্রাইব্যুনাল তাকে জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মামলার বাদী। মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটির আবেদন করেন তিনি। এতে মানহানির জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি আরও বলেন, এরই মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন, সেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি। আশা করি ন্যায় বিচার পাব। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক গাজীপুর সিআইডি পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। চাঁদাবাজি, দখলবাজি সহ দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গেল বছরের 5 আগস্ট থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে চলছে প্রকাশ্য পাথর লুট। আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পথ পরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরিফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে পাথর তুলে ধ্বংস করে দেওয়া হয়েছে। সাদাপাথর ও আশপাশের বসত বাড়ি থেকেও প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গত 2 সপ্তাহে পাহাড়ি ঢলের তোড়ে নতুন বালু পাথরের স্তর নেমে এলেও ঢলের পর শুধু বালু দেখা গেছে, পাথর আগেই লুট হয়ে গেছে। এর নেপথ্যে নাম আসে প্রভাবশালী এই রাজনৈতিক নেতার। ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে। এটি দৈনিক সমকালের প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। এছাড়া বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোটের বিধান চালু এবং ভোটের মাঠে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর মতো ক্ষমতা দেয়া সহ বেশ কিছু বিষয়ে ক্ষমতা কমিশন ফিরে পেতে যাচ্ছে। এ লক্ষ্যে ইসির বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে ইসি। এখন আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাই সাপেক্ষে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংশোধিত এই আইন কার্যকর হবে। ফলে সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির 13শ সংসদ নির্বাচনে এ আইন প্রয়োগ করতে পারবে ইসি। তবে ইসির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এই খসড়া আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের সম্মতি পেলে তার সংশোধন অধ্যাদেশ নামে জারি হবে। সেই সঙ্গে ঐকমত্য কমিশনের কোনো সুপারিশ থাকলে তা পরে যুক্ত করা হবে। এছাড়া গতকালের বৈঠকে নতুন দল নিবন্ধনের আবেদন নিয়ে আলোচনা হয় এবং 22টি দলের মাঠ পর্যায়ের কার্যক্রম তদন্তের সিদ্ধান্ত হয়। বাকি 121টি দলকে অযোগ্য বিবেচিত বলে ঘোষণা করা হয়। ইসি কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরপিওতে যেসব বিধান ফিরছে তার সবই 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনের আগে ছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনুষ্ঠিত 10ম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এসব বিধান বাদ পড়ে। এর মধ্যে হলফনামায় মিথ্যা তথ্য দিলে এমপি নির্বাচিত হওয়ার পর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকলেও আগের কমিশনগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এবারেও এ বিধান প্রয়োগে কারো অভিযোগের জন্য ইসি অপেক্ষা করবে নাকি স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে তা স্পষ্ট নয়। এর আগে এক বা একাধিক দল জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগ পেত। এবার সে সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে খসড়া প্রস্তাবে। চিকিৎসা শেষে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতাল ছেড়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন, তবে তার বিশ্রাম প্রয়োজন। মঙ্গলবার জামাতের আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন। এর আগে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন, যার কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। ওপেন হার্ট সার্জারি একটা বড় ধরনের অপারেশন, এটা রিকভারি হতে কিছুটা সময় লাগে। আমরা ওনাকে এখন বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রেস্ট প্রয়োজন।
3 সপ্তাহ পরে তিনি জনসম্মুখে আসবেন। আপনারা দোয়া করবেন। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার শহীদুল আলম চৌধুরী বলেন, গত 2 তারিখে ওনার অপারেশন হয়েছে। 2 থেকে 5 তারিখ পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। 5 তারিখে ওনার টিউবগুলো খুলে নিয়েছে। উনি নিজে হেঁটেছেন। তারপর ওনাকে আমরা কেবিনে নিয়ে গেছি। গত 5 তারিখ থেকে এখন পর্যন্ত উনি সেখানেই আছেন। ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই হ্যাপি। আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে উনি নর্মাল জীবনে ফিরতে পারবেন। এর আগে গত 2 আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে। গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মনটাকে কাজ দিন। ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন, কিন্তু এই অবসরটাকেও কিভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন, কোনো কাজ না দেন, তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে। কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেয়া, অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন, তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরান এবার নানা রকমের নতুন কৌশল অবলম্বন করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি হত্যার আশঙ্কায় অন্তত 15 জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠানো হয়েছে। তাদের দেহরক্ষীকেও বদলে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতেন তাদের জায়গায় এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যারা পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পর্কিত নন। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের জন্য 2010 সাল থেকে ইসরায়েল বিভিন্ন গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে। দেশটিতে ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য সংগ্রহে মোসাদ এজেন্টদের গুপ্তচর বৃত্তি চলছে। গত জুনে ইরানে হামলা চালিয়ে মাত্র 12 দিনে অন্তত 30 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। ইরান পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করেছে এবং গোয়েন্দা নজরদারিতে কয়েকশো সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ছিলেন রুজবেহ ভাদি নামের একজন পরমাণু বিজ্ঞানী, যিনি সংবেদনশীল তথ্য ইসরায়েলকে প্রদান করায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসির সাজা পেয়েছেন। ইরানের কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন ইসরায়েল তাদের হত্যার পরিকল্পনা করেছে। তালিকাভুক্ত প্রায় 100 জন পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত 15 জন এখন আত্মগোপনে রয়েছেন এবং পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তায় আছেন। যারা দেহরক্ষীদের ওপর আস্থা হারিয়েছেন তাদের জন্য নতুন দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইসরায়েল বলছে পরমাণু কর্মসূচিতে যুক্ত যে কোনো বিজ্ঞানী স্বয়ংক্রিয়ভাবে তাদের লক্ষ্যবস্তু হবে। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। 12 দিনের এই সংঘাত থামলেও অনেক বিশ্লেষকরা বলছেন এতে ইরান জয়ী হয়েছে এবং ইসরায়েল মার্কিন জোটের ক্ষতি হয়েছে। তবে প্রকৃত বিজয়ী কারা তা এখনও বিতর্কিত। এই যুদ্ধে ইরান তাদের অনেক উচ্চপদস্থ আইআরজিসি কমান্ডার ও সদস্য হারিয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক কেন্দ্র, সামরিক স্থাপনা, হাসপাতাল, জাতীয় সম্প্রচার কেন্দ্র এবং বেসামরিক মানুষের বাসস্থান সহ বিভিন্ন অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর ফলে নিরপরাধ শিশু, নারী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানের 627 জন নিহত এবং 4870 জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।